কিয়ে তার পরিবারের দুর্ভাগ্য নিয়ে বেশ চিন্তিত ছিল। এই সব কিছু থেকে মুক্তি পেতে সে এক পাদ্রীর শরণাপন্ন হয়, আর সেখান থেকেই সে জানতে পারে যে এই সব কিছুর জন্য দায়ী তাদেরই পূর্বপুরুষ গ্যাংস্টার কং, যে কিনা বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে জড়িত ছিল। আর কিয়েদের বংশের এই দুঃখ দুর্দশা ওই গ্যাংস্টার কং এরই কর্মফল। তো এবার কিয়ে তাদের ভাগ্য বদলাতে একটি পুজো করে এবং অতীতে পৌঁছে যায় কং এর বন্ধুর রূপে। এবার এটাই দেখার পালা গ্যাংস্টার কংকে সে কিভাবে তার অপরাধ থেকে আটকায় আর কিভাবেই বা তাদের ভাগ্যকে পরিবর্তন করে। চলুন তাহলে আর দেরি না করে এক্সপ্লেনেশন শুরু করা যাক। মুভির নাম চায়নাটাউন চাচা। গল্পের শুরুটা এক অনন্য ও মনোমুগ্ধকর দৃশ্য দিয়ে শুরু হয়, যেখানে কিয়ের জন্ম হয়। কিয়ে আমাদের প্রধান চরিত্র আর তার নিজের জীবনগাথার বর্ণনাকারী। শুরুতেই তার কণ্ঠস্বর আমাদের জানিয়ে দেয় সবাই ভাবে তাদের জীবন দুর্ভাগ্যে ভরা, কিন্তু আসলে আমি কিয়ে, আমি পৃথিবীর সবচেয়ে দুর্ভাগা মানুষ। কিয়ের দুর্ভাগ্যের শুরু তার জন্মের সময় থেকেই। হাসপাতালের উজ্জ্বল আলো আর উত্তেজনাপূর্ণ পরিবেশে ডেলিভারির সময় হঠাৎই ডাক্তারের হাত ফসকে সে মাটিতে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তেই মনে হয় জীবনের প্রথম শ্বাসটুকু নেয়ার আগেই যেন ভাগ্যের নির্মম পরিহাস তাকে চিহ্নিত করে দিয়েছে। তার কথা এটা স্পষ্ট যে সে বিশ্বাস করে তার পুরো জীবনটাই এমন সব ঘটনায় ভরা যা অন্য কেউ কল্পনাও করতে পারবে না। তবে কিয়ে তার দুর্ভাগ্যে একা নয়, পুরো পরিবার যেন ভাগ্যের নিষ্ঠুর খেলায় বন্দী। তার বাবার জীবন যেন এক অন্তহীন সংগ্রামের গল্প। তিনি একটার পর একটা ব্যবসা শুরু করেন, কিন্তু কোনো ক্ষেত্রেই লাভের মুখ দেখতে পান না। উপরন্তু যাদের কাছে তিনি ঋণ নিয়েছেন তারা তো নিয়মিত এসে টাকার জন্য তাগাদা দেয়। প্রতিবার তিনি একই কথা বলেন, পরের মাসে টাকা ফেরত দেব, কিন্তু সেই পরের মাস আর কখনোই আসে না। এভাবেই তার জীবন চলছে। অন্যদিকে কিয়ের মা শেয়ারের জন্য আশায় বুক বাঁধেন তিনি সবসময় বিশ্বাস করেন এবার শেয়ার তার হাতেই আসবে আর সেই অর্থ দিয়ে কিছুটা স্বস্তি মিলবে তার। কিন্তু এইবারও দেখা যায় তার আশা ভঙ্গ হয়, কারণ শেয়ার পেয়েছে অন্য এক মেয়ে যার নাম জিম। তো শেয়ার হাতছাড়া হওয়ার ফলে তার হতাশা আর ক্ষোভ যেন অসহ্য হয়ে ওঠে। এত ক্ষোভ সামলাতে না পেরে তিনি এবার ফোন হাতে তুলে নেন আর ফোনের অপর প্রান্তে থাকা কার উপর বেশ উত্তেজিত কণ্ঠে চিৎকার করতে শুরু করেন। এটা এমন এক পরিবার যেখানে প্রত্যেকেই ভাগ্যের শিকার। কিয়ে দুর্ভাগ্যের গল্প যেন তাদের সবার জীবনের প্রতিচ্ছবি। পরিবারের প্রতিটি সদস্যের সংগ্রাম, ব্যর্থতা আর হতাশার এই চক্র যেন কিয়ের নিজের গল্পকেও আরো গভীরভাবে ছুঁয়ে যায়। এদিকে আমরা এটি ডোকে দেখি সে কিয়ের প্রেমিকা। তাদের সম্পর্ক যতটা গভীর ততটাই জটিল। কিয়ে একজন সমকামী আর ডোর প্রতি তার অনুভূতিতে দ্বন্দ্ব স্পষ্ট। বিশেষ করে ডোর শরীর জুড়ে আঁকা ট্যাটুগুলো কিয়ের একদমই পছন্দ নয়। ডো তার ভালোবাসা প্রকাশ করতে গিয়ে নিজের পুরো শরীর জুড়ে নানা ধরনের নকশা এবং ট্যাটু করিয়েছে, এমনকি নিজের মাথার উপরও সে কিয়ের নাম লিখিয়েছে। তবে দুর্ভাগ্যজনকভাবে সেই নামের বানানটিই ভুল, যা নিয়ে কিয়ে বেশ আপসেট। এদিকে পরিস্থিতি আরো ঘনীভূত হয়। একদিকে কিয়ের বাবা ঋণদাতাদের হুমকির মুখে দিশেহারা, অন্যদিকে তার মা ফোনের ওপারে উত্তেজিতভাবে চিৎকার করছে। আর কিয়ে সে তো এদিকে ডোয়ের সঙ্গে এক তীব্র বাগবিতণ্ডায় লিপ্ত। চারপাশের এই বিশৃঙ্খলার মধ্যে যেন এক ক্ষণস্থায়ী শান্তির আশা করাও অসম্ভব। ঋণদাতাদের চোখে আগুন আর হাতে ঝলমলে ছুরি। তো দেখা যায় তারা এবার কিয়ের বাবাকে সামনে দাঁড় করায় আর অনেক ভয় দেখাতে থাকে। বেচারা তো খুবই আতঙ্কিত হয়ে যায়, তাই সে ধীরে ধীরে পিছিয়ে যেতে থাকে। তবে তার দৃষ্টি তো ছুরির ওই ধারালো ব্লেডেই আটকে থাকে। এক পর্যায়ে সে এতটাই পিছিয়ে যায় যে ডোর কাছাকাছি পৌঁছে যায়। এদিকে ওই ছুরিধারিত তৎপর সে কিয়ের বাবাকে আঘাত করার জন্য ছুরি চালাতে প্রস্তুত হয়, কিন্তু শেষ মুহূর্তে কিয়ের বাবা দ্রুত সরে দাঁড়ায় আর সেই ছুরি সরাসরি ডোর শরীরে বিদ্ধ হয় আর সে তো মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ে। এই বিভীষিকাময় দৃশ্য দেখে কিয়ে তো হতভম্ব। সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। কিন্তু এরপরই সে দৌড়ে গিয়ে ডোর পিঠ থেকে ছুরি বের করার চেষ্টা করে, কিন্তু সেটি করতে গিয়েই ঘটে আরো একটি অঘটন। হতভাগ্য কিয়ে ছুরি বের করার সময় ভুলবশত নিজের বাবাকেই আঘাত করে বসে। এরপরই তো অনেক বেশি রক্ত ঝরতে থাকে। এবার তো পরিস্থিতি আরো বেশি জটিল হয়ে যায়। কিয়ে এবার কি করবে? সে তো তার রক্তাক্ত বাবাকে সাহায্য করার জন্য মরিয়া হয়ে ছুরি টেনে বের করে,
কিন্তু অনেক তাড়াহুড়ো করতে গিয়ে সে তার বাবাকেই ধাক্কা দিয়ে ফেলে দেয়। কিয়ের বাবা তখন ছিটকে পড়ে এক ঋণদাতার গায়ে। সে তখন সিগারেট টানছিল, তো এই ধাক্কাতে তো তার ওই সিগারেটটি ছিটকে গিয়ে পড়ে কিয়ের মায়ের আতশবাজির বাক্সে, আর মুহূর্তের মধ্যেই আতশবাজির বাক্স থেকে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে। চারপাশে বিস্ফোরণের শব্দ হয়, আগুনের ঝলকানি আর ধোয়ার কুণ্ডলি দিয়ে জায়গাটা একেবারে ভরে যায়। কি একটা তুলকালাম কাণ্ড করে বসে কিয়ে। তো এরই ফলস্বরূপ কিয়ের মাকে হাসপাতালে ভর্তি হতে হয়। বেচারি। তো এভাবেই পুরো পরিবার এক দুর্ভাগ্যের জীবন্ত প্রতীক হয়ে উঠেছে, যেন তাদের জীবনে সুখের কোনো অবকাশই নেই। সবসময় একটা না একটা দুর্ঘটনা ঘটতেই থাকে। তো একদিন রাস্তার ধারে এক বৃদ্ধ লোক কিছু জাদু দেখাচ্ছিল, আর চারপাশে জমে উঠেছিল মানুষের ভিড়। সবাই তো বেশ আগ্রহ নিয়ে সেই জাদু দেখতে থাকে, কিন্তু কিয়ে এসব দেখে খুবই অবজ্ঞা করে আর বলতে থাকে, এগুলো সব ভুয়া। মানুষ কিভাবে এসব দেখে মুগ্ধ হয় বুঝি না। তো তার এসবে অবজ্ঞা থাকা সত্ত্বেও কিছু সময় পরই দেখা যায় কিয়ে মন্দিরে গিয়ে নিজের ভাগ্য পরিবর্তনের জন্য প্রার্থনা করতে বসে। সে কোনো মিরাকেল চায়। ঠিক তখনই দেখা যায় সেই বৃদ্ধ যে রাস্তার পাশে জাদু দেখাচ্ছিল সে তার কাছে আসে আর বলতে থাকে, যদি আমরা নিজেরা নিজেদের ভাগ্য পরিবর্তন না করি তবে প্রার্থনার কোনো অর্থই নেই। এটা শুনেই তো কিয়ে অবাক হয়ে তার দিকে তাকায়, আর তখনই সে জানতে পারে যে সেই বৃদ্ধ আসলে মন্দিরের পুরোহিত, যাকে সে এতক্ষণ অবজ্ঞা করে এসেছিল। তো ভাগ্য নিয়ে বৃদ্ধের সেই কথা গভীর কৌতূহল জাগিয়ে তোলে কিয়ের মনে। তাই সে তার কাছে এগিয়ে যায় এবং তার কথার ব্যাখ্যা জানতে চায়, কারণ সে তো তার কোনো কথা ঠিকমতো বুঝতেই পারেনি। পুরোহিত তখন ধীরে ধীরে কিয়েকে জানায় যে তাদের পরিবারের একটা অভিশাপ আছে, আর সেই অভিশাপের শুরু বহু বছর আগের এক অন্ধকার সময় থেকে। তখন কিয়ের প্রপিতামহের যুগ ছিল। বৃদ্ধ আরো বলতে থাকে, কিয়ের প্রপিতামহের নাম ছিল কং, যিনি ছিলেন সেই সময়কার সবচেয়ে নিষ্ঠুর মাফিয়া নেতা। তার সময়ে এমন কোনো বেআইনি কাজ ছিল না যা সে করেনি। সে ছিল এক নির্মম শাসক, যিনি নিজেকে শক্তিশালী করার জন্য অন্যদের ওপর অত্যাচার চালাতো প্রতিনিয়ত। তার মনে এতটুকু খারাপ লাগা কাজ করত না। সে তাদের কাছ থেকে জোর জবরদস্তি করে টাকাও আদায় করত। এতটাই অত্যাচারী ছিল সে। এই সব কিছুতে সবাই অনেক বেশি অতিষ্ঠ হয়ে পড়ে। সে সময় অবশেষে কংকে থামানোর জন্য একজন ব্রিটিশ পুলিশ কমান্ডারকে পাঠানো হয়, কিন্তু কং তার বিরুদ্ধে একেবারে নির্মম হয়ে ওঠে এবং সেই পুলিশ কমান্ডারকেই হত্যা করে ফেলে। এরপরই সরকার বাধ্য হয়ে আরো সৈন্য পাঠিয়ে দেয়। অবশেষে তারা কংকে ধরতে সক্ষম হয়। এরপরে তাকে একটি বড় ক্রসের সঙ্গে বেঁধে সবাই মিলে গুলি করে নির্মমভাবে হত্যা করে। আর কং এর মৃত্যু নিশ্চিত হওয়ার পরই দেখা যায় জনতা তার মৃতদেহে থুতু ফেলে এবং তার বংশধরদের প্রতি অভিশাপ প্রদান করে, যেই অভিশাপ তাদেরকেও তাড়া করবে। তার পাপের ফল তাদেরও ভোগ করতে হবে, কারণ সে যেই পরিমাণ মানুষকে অত্যাচার করেছে তাতে মানুষ এই অভিশাপ দিতে বাধ্য হয়। এভাবেই কংয়ের পরিবারের দুর্ভাগ্যের এক কালো অধ্যায় শুরু হয় এবং সেই অভিশাপ ক্রমশ তাদের পরবর্তী প্রজন্মের জীবনকে একেবারে কষ্টে ভরে তোলে। তবে অবশেষে কিয়ে তো তার জীবনের দুঃখ, দুর্ভাগ্য ও হতাশার পেছনে এই কাল্পনিক অভিশাপের সূত্র আবিষ্কার করে ফেলে, কিন্তু সে বুঝতে পারে না সে কিভাবে এই অভিশাপ কাটাবে। তাই সে ওই পুরোহিতকে জিজ্ঞেস করে, এই অভিশাপ কাটানোর উপায় কি? কি করলে আমরা এই সব থেকে মুক্তি পাবো? বৃদ্ধ তখন ধীর স্থিরে উত্তর দেয়। সে বলতে থাকে, তোমাকে কফিনে শুতে হবে। কিয়ে এটা শুনে কিছুটা আশ্বস্ত হয়, কারণ তার মনে হয় এটি তো খুবই সহজ একটি সমাধান। কফিনে তো সে সহজেই শুতে পারবে, এটা কি আর এমন বড় ব্যাপার। কিন্তু বৃদ্ধ তখন আরো একটি শর্ত যোগ করে। সে বলে, এটা করতে তোমাকে একটি মূল্য দিতে হবে, যা 5,000 থেকে 1,50,000 টাকার মধ্যে হতে পারে। কি এত বিপুল পরিমাণ টাকা শুনে তো খানিকটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে যে সে এখন কি করবে। বৃদ্ধ তখন তার ব্যাপারটা বুঝতে পারে, তাই তাকে একটু শান্ত হয়ে বলে, শোনো, এই ব্যাপারটাকে সহজ করতে চাইলে তুমি সস্তা কফিন নিতে পারো, যা 5,000 টাকাতেই পাওয়া যাবে। কিন্তু মনে রেখো, ওই কফিনে কিছু রক্ত থাকবে। কিয়ে তো এইটা শুনে খুবই অস্বস্তিতে পড়ে যায়। এটা আবার কেমন কথা? তো এরপরও সে একটু মনে সন্দেহ নিয়ে তাকে জিজ্ঞেস করে, আচ্ছা, এইসব কিছু করলে কি আমাদের জীবনের দুর্ভাগ্য কেটে গিয়ে আমার বাবা বেঁচে যাবে? বৃদ্ধ তখন জানিয়ে দেয় যে দেখো, তোমার বাবার বাঁচার চান্স 50-50, মানে যে কোনো সময় তিনি মারা যেতে পারেন।
এটা শুনে কিয়ে পাল্টা বলে, না না, আমার বাবা অনেক শক্তিশালী, তিনি সহজে মরবেন না। বৃদ্ধ এবার গম্ভীরভাবে বলে, তোমার বাবা সহজে মরবেন না, কিন্তু পোড়ামেস তাকে মরতে সাহায্য করবে। এটা শুনে কিয়ে চমকে যায় আর তার কাছে জানতে চায় এই পোড়ামেসকে। বৃদ্ধ তখন আর কিছুই বলে না, সে বিষয়টি এড়িয়ে যায় এবং বলতে থাকে, এখন আমাকে যেতে হবে। 1 সপ্তাহ ধরে আমি টিকটকে কোনো ভিডিও আপলোড করিনি, আমার ভক্তরা হয়তো অপেক্ষা করছে। এই বলেই বৃদ্ধ তার পথ ধরে এগিয়ে যায় এবং কিয়ে তো সেখানেই দাঁড়িয়ে থাকে। সে তো একেবারে বিভ্রান্ত ও চিন্তিত হয়ে এই পুরোহিতের কথাগুলোতে গভীরভাবে ডুবে যায়। এরপরই সে নিজেকে বলতে থাকে, এই বুড়ো লোকটি নিশ্চয়ই প্রতারক। যাই হোক, তো এরপর সে তার মায়ের কাছে যায়, যে এখনো হাসপাতালে ভর্তি। তো দেখা যায় হসপিটালে বসেই কিয়ের মা এবং বাবা ঝগড়া করছিল। কিয়ের মা বলতে থাকে যে তার বাবা তাকে কিয়ের বাবাকে বিয়ে করতে নিষেধ করেছিল। তিনি বলেছিল কিয়ের বাবা একজন দুর্ভাগ্যজনক মানুষ, কিন্তু কিয়ের মা তো তখন তার বাবার কথা শোনেনি এবং কিয়ের বাবাকে বিয়ে করে নিয়েছে। এখন তো তার দুর্ভাগ্য তাকে এবং তার মেয়ে কিয়েকেও তাড়া করছে। সে যে জীবনে কত বড় ভুল করেছে, এসব নিয়েই সে ঝগড়া করতে থাকে। ঠিক তখনই কিয়ে এবং তার মা দেখতে পায় কিয়ের বাবা নড়াচড়া বন্ধ করে দিয়েছে। এটা দেখে তারা ভাবতে থাকে সে এসব কথা শুনে মন খারাপ করেছে হয়তো। কিয়ের মা তখন তার কাছে ক্ষমা চেয়ে বলে, আসলে সে রেগে গেলে যে কি বলে তা সে নিজেও বুঝতে পারে না, তাই কিয়ের বাবা যেন রাগ না করে। কিন্তু হঠাৎ করেই দেখা যায় কিয়ের বাবা ওই মাটিতে পড়ে যায়। তখনই তো তারা অনেক বেশি ঘাবড়ে যায়। সাথে সাথে ডাক্তার এসে জানায় ওর একটি ধমনীতে ব্লক হয়েছে এবং দ্রুতই অপারেশন করা না হলে পরিস্থিতি আরো জটিল হতে পারে। তো এসব শুনে কিয়ের বাবা ওই হতাশ হয়ে জিজ্ঞেস করে, যদি অপারেশন না করি তাহলে কি হবে? ডাক্তার তৎক্ষণাৎ বলে, তাহলে আপনি রেস্ট ইন পিস করতে পারেন, অর্থাৎ অপারেশন না করলে তার মৃত্যু নিশ্চিত। এই কথা শুনেই ওই তো ডাক্তারকে অনুরোধ করতে থাকে যে সে যেন অনুগ্রহ করে অন্য কোনো উপায় দিয়ে দেয়। এরপর সে ডাক্তারের নাম ধরে বলতে থাকে, প্লিজ তুয়া, একটু বোঝার চেষ্টা করুন। ডাক্তার তখন একটু অবাক হয় আর সোজা হয়ে বলে, আমার নাম আর তুয়া নয়, আমি পোড়ামেস নামকরণ করেছি। সে তখন নিজের নাম পরিবর্তন করা বোর্ডটা দেখায় আর বোর্ডের এই লেখা দেখে তো কিয়ে হতবাক হয়ে যায়। তাই সে দ্রুত পাশের একজন মেয়েকে জিজ্ঞাসা করে, বোর্ডে কি লেখা? মেয়েটি বলে, পোড়ামেস। কিয়ে এবার বুঝতে পারে বৃদ্ধের কথা সত্যি ছিল। অল্প সময়ের মধ্যে কিয়ে তাড়াতাড়ি আবারও বৃদ্ধের খোঁজে মন্দিরে পৌঁছে যায়। এই সময় হঠাৎ করে বৃদ্ধ তার পেছনে এসে হাজির হয়। কিয়ে তো তখন তার কাছে গিয়ে বলে, আমি আপনাকে টাকা দেব, আমাকে দয়া করে কফিনে শুইয়ে দিন, যেন আমার ভাগ্য পরিবর্তন হয়। বৃদ্ধ তখন কোন রকম বিরক্তি না দেখিয়ে তাকে কফিনে শুইয়ে দেয়। কিয়ে তো কফিনে শুয়ে শুয়েই একটি ছবি পোস্ট করে এবং বৃদ্ধ শুরু করে কিছু অদ্ভুত মন্ত্র পড়া। এর কিছু সময় পরেই কিয়ের সঙ্গে এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। তার মনে হচ্ছিল কফিনটি যেন কোথাও চলে যাচ্ছে, একটি অদ্ভুত শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে। হঠাৎই দেখা যায় সবকিছু শান্ত হয়ে যায়, যেন পৃথিবী থমকে গেছে। কিয়ে তো কিছুই বুঝতে পারছিল না। তার চারপাশে অদ্ভুত এক নীরবতা বিরাজ করছিল এবং তখন তার মনে হতে থাকে নিশ্চয়ই কিছু পরিবর্তন হতে চলেছে। সেই সময় দেখা যায় এক অদ্ভুত চেহারার লোক কফিনের ভেতরে উকি দিয়ে দেখতে থাকে। সেই সময় কি আর ওই লোকটির চোখাচোখি হয় এবং দুজনেই তো এতে প্রচন্ড ভয় পেয়ে যায়। লোকটি সাথে সাথে তার ভাই গুয়ান ও তেওকে ডেকে আনে আর বলতে থাকে, তাইয়ের দেহ তো নড়ছে। গুয়ান তখন ভুলভাল শোনে। সে শোনে সে খেতে চাচ্ছে, তাই সে হেসে বলে, মজার বিষয় দেখা যায়, মারা যাওয়ার পরেও তাই খেতে চায়। লোকটি তখন তেওয়ের দিকে তাচ্ছিল্য দৃষ্টিতে তাকিয়ে বলে, তোমার তো শ্রবণ শক্তি সবচেয়ে খারাপ। তখন তেও তার চশমা খুলে ফেলে এবং বলে, তোমার দৃষ্টিশক্তি তো গুয়ানের শ্রবণ শক্তির চেয়েও খারাপ, কারণ গুয়ান তো অন্য পাশে দাঁড়িয়ে আছে। তো এদের পোশাক ও চুলের স্টাইল দেখে মনে হচ্ছিল তারা অনেক প্রাচীন যুগের লোক। তো তাদের মধ্যেই এসব নিয়ে একটি তর্ক শুরু হয়ে যায়। তো তারা আলোচনা করছিল যে কিভাবে একটি মৃতদেহ নড়তে পারে। ঠিক তখনই দেখা যায় তাদের দলের সদস্য তং দরজা ভেঙে উড়ে এসে পড়ে। তখনই দেখা যায় লাও, যে অর্ধেক অন্ধ, সে তখন একটি কুকুরকে গিয়ে জিজ্ঞাসা করছিল, তুমি কি আহত হয়েছ? তেও তখন হেসে বলে, এটা তং নয়, এটা তো কুকুর। তং তখন এদের অবস্থা দেখে একটু বিভ্রান্ত হয়ে যায়। এরপরই সে বলতে থাকে, আমাদের প্রতিদ্বন্দ্বী গ্যাং কিরিন আমাকে তাড়া করছিল
এর ঠিক পরেই দেখা যায় কং ঘরের মধ্যে প্রবেশ করে। কিয়ে তখন কফিনের ভেতর থেকে লুকিয়ে সবকিছু দেখছিল। হঠাৎ করেই তার প্রপিতামহকে সে সামনে দেখে একেবারে হতভম্ব হয়ে যায়। এরপরে দেখা যায় কিরিন গ্যাং ঘরে ঢোকে আর কোনো কথা না বলেই তৎক্ষণাৎ লড়াই শুরু করে দেয়। দুই গ্যাং একে অপরের সঙ্গে তুমুল লড়াই করছিল। কিয়ে তো এসব দেখে কিছুক্ষণ ভাবতে থাকে যে হয়তো এখানে কোনো সিনেমার শুটিং চলছে। সিনেমা ছাড়া কেউ যে এভাবে ফাইট করতে পারে তা তো তার জানা ছিল না। কিরিন গ্যাং এর একজন সদস্য কংকে তখন কুড়াল দিয়ে আঘাত করতে চেয়েছিল, কিন্তু কং তো তাড়াতাড়ি সরে যায়। ফলে কুড়ালটি গিয়ে কফিনে লাগে, যেটা কিয়ের নাকের খুব কাছে এসে পড়ে, যেন এটা তাকে আঘাত করতে যাচ্ছে। কিয়ে তো এটা দেখে খুবই ঘাবড়ে যায় আর সে বুঝতে পারে এটি কোনো সিনেমার শুটিং নয়, সবকিছুই বাস্তবে ঘটছে। তাই এসবে সে খুবই ভয় পেয়ে যায় আর অনেক অবাকও হয়। তো অবশেষে কিয়ে কফিনের দরজা লাথি মেরে বেরিয়ে আসে। সবাই তো তখন লড়াই থামিয়ে তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। আর আমরা তখন দেখি কিয়ের চেহারা সম্পূর্ণ বদলে গেছে। সে এখন একটি ছেলেতে রূপান্তরিত হয়েছে আর তার নাম এখন তাই সেই ব্যক্তি যার অন্ত্যেষ্টিক্রিয়া চলছিল। আর সেদিনই সে জীবিত হয়ে ওঠে। কিরিন গ্যাং এর সদস্যরা তো খুবই হতবাক হয়ে যায় যে মৃত ব্যক্তি জীবিত হয়ে উঠেছে। এটা দেখে তো স্বাভাবিকভাবে সবাই ভয় পেয়ে যায় আর দ্রুত সেখান থেকে পালায়। তো সবাই এখন কিয়েকে তাই মনে করে। কিয়ে তো নিজের মুখ একটি পাত্রে দেখে বুঝতে পারে যে সে শুধু ভিন্ন সময়ের মধ্যে আটকে নেই, বরং অন্য একটি দেহে বন্দী হয়ে গেছে। এরপরই সে অন্ত্যেষ্টিক্রিয়া থেকে বেরিয়ে এসে একেবারেই চমকে যায়, কারণ তার সামনে চীনের প্রাচীন যুগের দৃশ্য ছিল। সে তো এসব দেখে প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই কং তাকে ধরে ফেলে। কং তখন তার দিকে স্নেহভরে তাকিয়ে বলে, তাই আমার সেরা বন্ধু, আর তার জীবনই শেষ করতে চেয়েছে প্রতিদ্বন্দ্বী গ্যাং। কং তারপর কিয়েকে বলে, আমি তোমাকে তোমার সবচেয়ে প্রিয় জায়গায় নিয়ে যাব, চলো। এরপরই সে তাকে একটি পতিতালয়ে নিয়ে যায়, যেখানে দেহ ব্যবসায়ীরা অবস্থান করত। এখানেই তাই নিয়মিত আসতো। তো কিয়ে তো সেখানে গিয়ে দেখে ক্যাপ্টেন জন সেই ব্যক্তি যাকে সরকার কংকে হত্যার জন্য নিয়োগ দিয়েছিল। তবে কং তাকে কাঁচি দিয়েই সেখানে মেরে ফেলে। এইসব তো কিয়া আগে থেকেই জানতো। তাই সে জনকে বলে যে তাকে কাঁচি দিয়ে কং মেরে ফেলবে, কিন্তু জন এবং তার দল হাসতে থাকে। কং কিয়েকে বলে যে এখন সে স্বর্গে প্রবেশ করবে। ঠিক তখনই একজন পতিতা আসে এবং তাইকে জীবিত দেখে অবাক হয়ে যায়। কং তো তখন সেই মেয়েটির সাথে ফ্লার্ট করতে শুরু করে। সে মেয়েটির সঙ্গে প্রায় চলেই যাচ্ছিল, কিন্তু কিয়ে তখন তাকে জিজ্ঞেস করে, তাহলে আমার কি হবে? তখনই কং তাকে 3টি মেয়ের সঙ্গে একটি ঘরে পাঠিয়ে দেয়। কিয়ে অর্থাৎ তখনকার তাই ভীষণ বিভ্রান্ত হয়ে যায়। সে একটি মেয়ের শরীর থেকে একটি ছেলের শরীরে চলে এসেছে, আর এখন তাকে এসব করতে হচ্ছে। এসব সে নিতে না পেরে সেখান থেকে পালিয়ে যায়। এরপরই দেখা যায় সে যেহেতু এখন একটি পুরুষের শরীরে রয়েছে, তাই সে অনেক উল্টোপাল্টা কর্মকাণ্ড করতে থাকে, কারণ একজন পুরুষ যা যা করে তা তো সে আগে কখনো করেনি। যাক, তো এরপরই দেখা যায় কিয়ে কংকে একটি স্মার্টফোন দেখায়। সে কং এর সঙ্গে একটি সেলফিও তোলে। কং তো এটা দেখে ভীষণ বিভ্রান্ত হয়ে যায়, কারণ সে আগে কখনো স্মার্টফোন দেখেনি। আসলে তখন তো স্মার্টফোন তৈরিই হয়নি, তো দেখবে কি করে? তো এখানে এসে কিয়ে প্রায় সকলকেই দেখতে পেরেছিল, যাদের সম্পর্কে সে গল্পে শুনেছে, কিন্তু তার প্রপিতামহীকে এখনো দেখতে পারেনি। তো একদিন কংকে সেলাই করতে দেখা যায়। সে সেলাই করতে খুব ভালোবাসতো। সেই সময় তারা শুনতে পায় কিরিন গ্যাং তাদের দিকে আসছে। তাই তো সবাই বাইরে চলে আসে। কংও তাদের সঙ্গে ছিল। তারা এবার যুদ্ধের জন্য প্রস্তুত। কিয়ে কিছুটা দূর থেকে এই সমস্ত কিছু দেখছিল। এবার কিরিন গ্যাং তাদের গ্যাং নেতা সহ এসেছিল। তাদের গ্যাংয়ের নেতা আর কেউ নয়, সেই তো কিয়ের প্রপিতামহী। কিয়ে তো এটা দেখে খুব খুশি হয়ে যায়, আর তার নাম ছিল জুং। তো সে সেই কংকে পশ্চিম পাশটি নিতে প্রস্তাব দেয়। সে বলতে থাকে, তুমি পূর্ব পাশ নাও আর আমি পশ্চিম পাশ নিব। কংও তো তখন তৎক্ষণাৎ রাজি হয়ে যায়, কিন্তু 3জন বৃদ্ধ মাস্টার লাও, গুয়ান এবং তেও তারা রাজি হয় না, এবং তারা কংকে বলতে থাকে প্রস্তাবটি প্রত্যাখ্যান করতে। জুং বলতে থাকে, যদি কং আমাদের পশ্চিম পাশ না দেয় তাহলে তাকে যুদ্ধ করতে হবে। কিয়ে তখন তার প্রপিতামহীর দৃঢ় ও সাহসী মনোভাব দেখে খুবই খুশি হয়ে যায়। সেই সময় দেখা যায় বৃদ্ধ মাস্টাররা কংকে যুদ্ধ করতে চাপ দিতে থাকে।
তো কংও পরে রাজি হয়ে যায়। এবার শুরু হয় দুই গ্যাংয়ের লড়াই। কিন্তু দেখা যায় যদিও জুং কংকে আক্রমণ করার চেষ্টা করছিল, কিন্তু কং তার আক্রমণ এড়িয়ে যায় এবং তাকে আঘাত করার বদলে কং শুধু এদিক ওদিক করে যাচ্ছিল। একসময় কং একটি বোতল হাতে নেয় এবং যখনই জুংকে আঘাত করার চেষ্টা করতে যায় তখনই সে তাকে সংকেত দেয় যেন সে সরে যায়। জুং সরে গেলেই বোতলটি লাও আর গুয়ানের মাথায় পড়ে। তো যখন কুং তেওর মাথায় বোতল দিয়ে আঘাত করতে যাচ্ছিল, তেও তখন বোতলটি ধরে জুংয়ের মাথায় আঘাত করে আর কংকে দেখায় যে কিভাবে বোতল মারতে হয়। তো কং এবং জুং এখনো লড়াই চালিয়ে যাচ্ছিল, কিন্তু লড়াই করতে করতে একটা সময় দেখা যায় তাদের মধ্যে বেশ রোমান্টিক দৃশ্যের সৃষ্টি হয়। তখন তো জুং বেশ লজ্জা পেয়ে যায়, তাই পশ্চিম পাশ না নিয়েই তাদের গ্যাং সদস্যদের নিয়ে সেখান থেকে চলে যায়। দুপুরে গিয়ে ছাদে বসেছিল, সে তো সেখান থেকে কংকেই দেখছিল এবং ভাবছিল কিভাবে তার প্রপিতামহ একজন এত ভালো এবং দয়ালু মানুষ হতে পারে। সে যেই গল্প শুনেছিল তাতে তো তার প্রপিতামহ ছিল এক নিষ্ঠুর এবং নির্দয় ব্যক্তি, যে সবকিছু শাসন করত এবং যারা তার বিরুদ্ধে যেত তাদেরকে হত্যা করত। কিন্তু এখন সে দেখছে একদম বিপরীত চিত্র। তার মানে হয়তো তার নামে মিথ্যা রটানো হয়েছিল, কারণ তারা সরকারের বিরুদ্ধে কাজ করত। ঠিক তখনই একজন লোক এসে কংকে জানায় যে তেওর গুপ্তচর একটি বার্তা পাঠাতে যাচ্ছে। এটা শুনে কং ভেতরে চলে যায়। তেও, লাও এবং গুয়ান ওই বার্তাটি আসার জন্যই অপেক্ষা করে। গুয়ান তেওকে প্রশ্ন করতে থাকে, আচ্ছা গুপ্তচর কিভাবে বার্তা পাঠাবে? তেও জানায় সে বার্তা পাঠাবে একটি তীরের মাধ্যমে। ঠিক সেই মুহূর্তেই একটি তীর এসে তেওয়ের বাম পায়ে আঘাত করে। গুয়ান বলতে থাকে, তোমার বাম পায়ে তীর লেগেছে? কিন্তু তেও উত্তর দেয়, আমার পা আগেই আহত ছিল, তাই এখন আমি কোনো ব্যথা অনুভব করছি না। তবে গুয়ান বলতে থাকে, তোমার ডান পা ক্ষতিগ্রস্ত ছিল, কিন্তু তীর তো বাম পায়ে লেগেছে। তখন তেও ব্যাপারটা বুঝতে পারে আর এরপরই সে ব্যথায় লাফাতে থাকে। যাক, তো তারা যখন বার্তাটি পড়ে তখন জানা যায় গুপ্তচর বলেছে যে তাদের গ্যাংয়ে একজন বিশ্বাসঘাতক রয়েছে। লাও এটা শুনে বলতে থাকে, আমি জানতাম একদিন এমন কিছু শুনতে হবে। সম্প্রতি আমাদের ব্যবসা থেকে লাভও কমে গেছে, এই বিশ্বাসঘাতকই নিশ্চয়ই এর জন্য দায়ী। তো এখন তো তারা ভাবতে থাকে যে কিভাবে সেই বিশ্বাসঘাতককে চিহ্নিত করবে। গুয়ান সবার সামনে একটি ওষুধ দেখায় এবং বলে এটি প্রাচীন চীনা মানুষেরা তাদের মধ্যে বিশ্বাসঘাতক চিহ্নিত করতে ব্যবহার করত। যদি বিশ্বাসঘাতক এই ওষুধ খায় তাহলে তার কিছু একটা হবে। এরপরই সে সবাইকে ওষুধটি পান করতে বলে। তো সবাই যখন ওষুধটি খেয়ে ফেলে, গুয়ান তখন বলতে থাকে, এখন বিশ্বাসঘাতক বায়ু ত্যাগ করবে। হঠাৎই সবাই শুনতে পায় যে কেউ একজন তার বায়ু ত্যাগ করেছে। তারা তখন একে অপরকে জিজ্ঞেস করতে থাকে, কে এটি করলো? গুয়ান তখন নিজেই বলতে থাকে, এটি তো আমি করেছি, কিন্তু আমি তো বিশ্বাসঘাতক নই, কিছু একটা ভুল হয়েছে নিশ্চয়ই। এরপর সবাই তো বায়ু ত্যাগ করতে শুরু করে দেয় এবং দ্রুত ওয়াশরুমের দিকে ছুটে যায়। তখনই গুয়ান বলে, ওষুধের সূত্রের মধ্যে নিশ্চয়ই কিছু ভুল ছিল, নাহলে সবার এমন হবে কেন? তো সবাই তো ওয়াশরুমে ছুটে যেতে থাকে। কং তখন লাওকে জিজ্ঞেস করে, তুমি কেন বসে আছো, শৌচাগারে যাচ্ছ না কেন? লাও তখন বলতে থাকে, এখন অনেক দেরি হয়ে গেছে, আমি তো ইতিমধ্যে সব প্যান্টেই করে দিয়েছি, বুঝুন এদের অবস্থাটা। যাক, তো তারপর আমরা দেখতে পাই যে বাইসন গ্যাংয়ের একজন বিশ্বাসঘাতক জুংকে সবকিছু জানাচ্ছে। আর সেই বিশ্বাসঘাতক আর কেউ নয়, বাইসন গ্যাংয়ের সবচেয়ে বিশ্বস্ত সদস্যদের একজন, টং। তো জুং টংকে জিজ্ঞাসা করে গোয়ানের দেওয়া ওষুধ সে খেয়েছে কি। টং জানায় সে ওই ওষুধগুলো সাবধানে ফেলে দিয়েছে এবং কিছুই খায়নি। আমরা আরো জানতে পারি যে তাইকে খুন করেছিল টং। জুং তখন টংকে সতর্ক করে দেয় যেন সে আর আগের মতো ভুল না করে, কারণ এর আগে তো তাইকে খুন করার দায়িত্ব তাকে দেয়া হয়েছিল, কিন্তু সে তা পারেনি, তাই তো বেঁচে আছে, এটাই তারা মনে করতে থাকে। তবে তারা তো আর জানে না যে তাই ইতিমধ্যেই মারা গেছে এবং তার শরীরে এখন কেই এর আত্মা আছে। জুং জানায় যে সে কিয়োটো থেকে ভাড়াটে খুনি নিয়োগ করেছে বাইসন গ্যাং ধ্বংস করার জন্য। দৃশ্য পরিবর্তন হয়। এরপর আমরা দেখি কং এবং কেই একসঙ্গে বসে আছে। কেই কংকে বলে সে আজ 8 বার বাথরুমে গেছে। কং তখন বলতে থাকে সে 3 বার গেছে আর চতুর্থবার শুধু পেট গরম হয়েছিল। এরপরই কং কেইকে একটি ওষুধ দেয়। কেই সেই ওষুধ খেয়ে জিজ্ঞেস করে এটি কে বানিয়েছে? কং উত্তর দেয় এটি গুয়ান তৈরি করেছে। এই কথা শুনে তো কেই আরো আতঙ্কিত হয়ে পড়ে। তবে কং তাকে আশ্বস্ত করে যে গুয়ান সবসময় ভুল করে না,
পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই কং কিছু কাজ করছে, কিন্তু তার মনে বারবারই জুং এর কথা আসছে। জুংও তো কং এর কথাই ভাবতে থাকে। আমরা বুঝতে পারি তাদের মধ্যে শত্রুতা থাকলেও ধীরে ধীরে তাদের মনের মধ্যে একে অপরের জন্য অনুভূতি তৈরি হচ্ছে। যাক, তো এরপর দেখা যায় কং সব গ্যাং সদস্যদের সামনে অনেক আতশবাজি নিয়ে আসে। সে ঘোষণা করে এখন থেকে তারা মাফিয়া গ্যাং হওয়া ছেড়ে দিবে, ক্যাসিনো চালানো এবং মদ বিক্রি বন্ধ করবে। এখন থেকে আতশবাজি বিক্রি করে তারা সৎভাবে জীবনযাপন করবে, কারণ চীনে আতশবাজির চাহিদা অনেক। মাফিয়া গ্যাং লিডারের মুখে এমন কথা শুনে তো সবাই অবাক। কেই তো এতই খুশি হয় যে আনন্দে চিৎকার করে ওঠে। তবে তিনজন প্রবীণ মাস্টার এর বিরোধিতা করে। তখন কং বলে, তোমাদের সন্তান যদি একদিন জিজ্ঞেস করে তোমার পেশা কি, তখন কি বলবে? আমরা ক্যাসিনো চালাই আর মানুষ খুন করি। সন্তানদের চোখে আমাদের কোনো নৈতিক মূল্যই থাকবে না। কংয়ের এই কথা সবাইকে ভাবিয়ে তোলে। এই সময় জুং তার গ্যাং সদস্যকে ভাড়াটে খুনিদের মিশন বাতিল করতে বলে। তবে গ্যাং সদস্য জানায় এখন তো অনেক দেরি হয়ে গেছে, অলরেডি অর্ডার দেয়া হয়ে গেছে। পরের দৃশ্যেই আমরা দেখতে পাই সেই ভাড়াটে খুনিরা হঠাৎই বাইসন গ্যাংয়ের উপর হামলা চালায়। তখন দেখা যায় কং এবং কেই আতশবাজি ব্যবহার করে দুই খুনিকেই মেরে ফেলে। তারা তৃতীয় খুনিকেও মারার চেষ্টা করছিল, কিন্তু একটি জ্বলন্ত আতশবাজি বাক্সে পড়ে যায়। এতে প্রচুর আতশবাজি একসঙ্গে বিস্ফোরিত হয়, ফলে কং এবং কেই নদীতে পড়ে যায়। লাও এবং গুয়ান তখন আরো একটি আতশবাজি ব্যবহার করে তৃতীয় খুনিকেও হত্যা করে ফেলে। অন্যদিকে দেখা যায় কং এবং কেই নদীতেই ডুবে যাচ্ছিল। কং এর তো চোখ প্রায় বন্ধ হয়ে যেতে থাকে, কিন্তু হঠাৎই সে দেখতে পায় জুং এসে তাকে তীরে নিয়ে যায়। তো পরের দিন সকালবেলায় কেই নদীর তীরে কং এর পাশে জেগে ওঠে। সে উঠেই তো কংকে জাগানোর চেষ্টা করে। তো বেশ অনেকক্ষণ পর অবশেষে সেও জেগে ওঠে। সে তখন জানতে চায় তাদেরকে কে তীরে এনেছে, তারা তো ডুবে যাচ্ছিল। তখনই তার মনে পড়ে সে দেখেছিল জুং তাকে উদ্ধার করেছে। তবে কং ভাবে এটি হয়তো তার কল্পনা। যাক, তো এরপরই কং তার বিখ্যাত কাঁচি কেইকে উপহার দেয়, কারণ কেই আগের রাতে তার জীবন বাঁচিয়েছিল। তবে এই উপহার কেই নিতে অস্বীকার করে, সেটা কোনোভাবেই নিতে চায় না। কিন্তু কং তো জোর করেই তাকে সেটা দিয়ে দেয়। তো তারা যখন শহরে ফিরে আসে তখন দেখতে পায় চারদিকে ধ্বংসস্তূপ। তাদের অনেক গ্যাং সদস্যরা মারা গেছে। পুরো শহরের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে। তারা তো কোনোভাবেই বুঝতে পারে না কিভাবে এসব হয়ে গেল, কারণ আগের রাতের হামলায় তো খুব কম সদস্যই আহত হয়েছিল। শহরের তো এই অবস্থা হওয়ার কথা না তাতে। তো তারা যখন সদর দফতরে যায় তখন তো আরো মৃতদেহ দেখতে পায়। তখনই দেখা যায় এক গ্যাং সদস্য সং কংকে ডাকে এবং বলে, আমি জীবনে পরিবর্তন আনতে চেয়েছিলাম, যেমনটা তুমি গত রাতে বলেছিলে ঠিক তেমন। তো এই কথা বলেই সং সেখানেই মারা যায়। গুয়ান তখন কংকে ডাকে। তার ডাক শুনে কং সেখানে ছুটে যায় আর দেখতে পায় কিজং এর মৃতদেহ। কং কিজংকে ডাকার অনেক চেষ্টা করে, কিন্তু সে তো মারা গেছে, সে কিভাবে উঠবে? কং তো এসব দেখে একেবারে ভেঙে পড়ে। তো সেই সময় তারা কিরিন গ্যাং এর প্রতীক খুঁজে পায় এবং বুঝতে পারে এটি তাদেরই কাজ। তারা তো সবাই মিলে ভালো হতে চেয়েছিল, আর সেটারই সুযোগ নিয়েছে কিরিন গ্যাং। এসব দেখে তারা সবাই তো খুব ভেঙে পড়ে। এরপরে আমাদের টংকে দেখানো হয়। সে তার স্ত্রীর সঙ্গে কথা বলছিল। তার স্ত্রীর চোখে আঘাত দেখে সে বলে, চিন্তার কিছু নেই। এদিকে কেই লুকিয়ে থেকে সব শুনছে। সে ভাবে কিছু একটা তো ঠিক নেই। তো আমরা জানতে পারি টং নিজেই কিজংকে খুন করেছে এবং নিজেকে আঘাত করেছে। তখন কেই সবকিছু রেকর্ড করে নেয়, কিন্তু হঠাৎই টং ও তার স্ত্রীর শব্দ শুনে কেইকে দেখে ফেলে। তাই তারা তাকে তাড়া করতে থাকে, আর এক পর্যায়ে টং তাকে ধরেও ফেলে। সে তখন কেইয়ের ফোন কেড়ে নেয়, তবে ফোন কিভাবে ব্যবহার করতে হয় তা তো সে জানে না। কেই তখন ফোনটি আবারও ছিনিয়ে নেয় আর লড়াই শুরু করে। এক পর্যায়ে সে কং এর দেওয়া সেই কাঁচি দিয়ে টংকেই আঘাত করে এবং সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে দেখা যায় কং এবার তার সদস্যদের এই অবস্থা দেখে আবারও আগের রূপে ফিরে আসে। গতবার তো সেই বলেছিল তারা এই সব কিছু ছেড়ে দিবে, মারামারি কাটাকাটি আর করবে না। কিন্তু এবার সে আবারও তার গ্যাং সদস্যদের বলতে থাকে তারা যেন কিরিন গ্যাং এর উপর আক্রমণ করে। এদিকে কিরিন গ্যাংও তো এই খবর পেয়ে প্রস্তুত হয়ে যায়। উভয় গ্যাং হয় মুখোমুখি। কং তখন জুংকে কিরিন গ্যাং এর প্রতীক দেখিয়ে বলে, আমি তোমাকে সম্মান করতাম, কিন্তু তুমি তো শিশুও হত্যা করেছ এবং সকালে যখন আমরা নিরস্ত্র ছিলাম তখন আমাদের গ্যাং এর উপর আক্রমণ করেছ। এর মাধ্যমে তুমি আমার বিশ্বাস ভেঙেছ। জুং তখন তার গ্যাং সদস্যদের জিজ্ঞেস করে রাতে ভাড়াটে খুনি পাঠানো হয়েছিল, তবে সকালে আক্রমণ করলো কে? তার মানে জুং এই ব্যাপারে কিছু জানে না।
তখনই দেখা যায় চারপাশ থেকে আরো অনেক গ্যাং এসে উপস্থিত হয়। তারপরে সমস্ত গ্যাং একসঙ্গে লড়াই শুরু করতে যায়। ঠিক তখনই কিয়ে উপস্থিত হয় আর সবাইকে থামিয়ে বলে তারা একে অপরের শত্রু নয়, আসল শত্রু হলো সরকার। প্রথমে কেউই তার কথা বুঝতে পারছিল না। কিয়ে তখন তাদের সন্দেহ দূর করতে জানায় টং পুলিশের সাথে হাত মিলিয়েছে। পুলিশ একটি পরিকল্পনা করেছে যাতে সব মাফিয়া গ্যাংকে একত্রিত করে একসাথে ধ্বংস করা যায়। এই কথা শুনে জুং এবং কং দুজনেই হতবাক হয়ে যায়। তারা তো বিশ্বাসই করতে পারছিল না। কিয়ে তখন তাদের জানায় তার কাছে প্রমাণ রয়েছে। সে তখন তার ফোন বের করে টং এর ভিডিও দেখাতে চায় যা সে গোপনে রেকর্ড করেছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই তার ফোনের চার্জ শেষ হয়ে যায় এবং ফোনটাও বন্ধ হয়ে যায়। আর এটা দেখে তো সবাই ভাবতে থাকে যে কিয়ে মিথ্যা কথা বলছে। কিন্তু ঠিক তখনই ক্যাপ্টেন জন এবং তার পুলিশের দল সেখানে এসে উপস্থিত হয়। আর এটা দেখেই তো কং এবং জুং দুজনেই বুঝতে পারে যে কিয়ে যা বলেছিল তা সব সত্যি। ক্যাপ্টেন জন তখন তাদের সামনে একটি কঠিন কথা বলে, হয় তারা এখানেই মারা যাবে, নয়তো চিরদিনের জন্য কারাগারে বন্দী থাকবে। তারা কি চায়? কং তখন এগিয়ে এসে অন্য গ্যাংগুলোর উদ্দেশ্যে বলে, আমরা একে অপরের শত্রু নই, আসল শত্রু পুলিশ। আমাদের সবাইকে একত্রিত হয়ে পুলিশের বিরুদ্ধে লড়াই করতে হবে। অন্য গ্যাং সদস্যরাও তখন রাজি হয়ে যায়। তবে এক গ্যাং লিডার সাহস করে সামনে এসে ক্যাপ্টেন জনকে নিয়ে অপমানজনক কথা বলতে শুরু করে। জন তখন রেগে গিয়ে তাকে গুলি করে হত্যা করে ফেলে। আর এক গ্যাং লিডার প্রতিবাদ করার চেষ্টা করলে জন তার মাথায়ও গুলি চালিয়ে দেয়। এই ভয়াবহ দৃশ্য দেখে অন্য গ্যাং সদস্যরা তো অনেক বেশি আতঙ্কিত হয়ে সেখান থেকে পালায়। শেষ পর্যন্ত কং এর বাইসন গ্যাং এবং জুং এর কিরিন গ্যাং ছাড়া আর কেউই থাকে না। দুই গ্যাং এবার একত্রিত হয়ে পুলিশের বিরুদ্ধে লড়াই শুরু করে। এদিকে পুলিশ অমানবিকভাবে বাইসন এবং কিরিন গ্যাংয়ের সদস্যদের হত্যা করছিল। টং এবং তার স্ত্রী তখন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। টং এর স্ত্রী তাকে বলতে থাকে, তুমি পুলিশের পক্ষে গিয়ে লড়াই করো। কিন্তু টং তা করতে চায় না আর বলতে থাকে, আমি আহত, আর যদি এখন লড়াই করি তবে আমি নিশ্চিত মারা যাব। এই নিয়েই তাদের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। ঠিক সেই সময়ই জুং এবং কং এসে টং এবং তার স্ত্রীকে ধরে ফেলে। তাদের দুজনকেই ছুরির মুখে রাখে তারা। সেই সময় টং এবং তার স্ত্রী বুঝতে পারে তাদের জীবনের শেষ সময় ঘনিয়ে এসেছে। তাই তারা ভয়ে কাঁদতে শুরু করে আর তাদের প্রাণ ভিক্ষা চাইতে লাগে। জুং তখন টংকে হত্যাই করতে যাচ্ছিল, কিন্তু কং তাকে থামিয়ে দেয় আর বলতে থাকে, তাকে আমি নিজে হত্যা করব, আর টং এর স্ত্রীকে তুমি হত্যা করো। টং তখন কং এর সামনে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইতে লাগে এবং বলতে থাকে, আমাকে ক্ষমা করো, আমি ভুল করেছি। কং তখন শান্ত কণ্ঠে উত্তর দেয়, তুমি কি এই সরি কিজং এর জন্য বলতে পারবে, যার জীবন তুমি ধ্বংস করেছ? টং তখন একেবারে চুপ হয়ে যায়। সে বুঝতে পারে তার জীবনের সময় শেষ। এরপরই কং এবং জুং দুজনেই টং আর তার স্ত্রীকে হত্যা করে ফেলে। তারপরই দেখা যায় কং কিছুক্ষণ জুং এর দিকেই তাকিয়ে থাকে। জুং তাকে বলতে থাকে, তোমার প্রতিদ্বন্দ্বীর দিকে তোমার এভাবে তাকানো উচিত নয়। কং তখন হেসে উত্তর দেয় যে আমার মনে হয় আমরা আর শত্রু নই। আমার ধারণা তুমিও একই কথা ভাবছো। এরপরই কং জুং এর হাত ধরে যুদ্ধক্ষেত্রের দিকে এগিয়ে যায়। কিয়ে তো দূর থেকে এই দৃশ্যই দেখছিল আর সে মুচকি হেসে বলতে থাকে, আমার প্রপিতামহ কতটা স্মার্ট ছিল। এরপরই কং এবং জুং পুলিশের দলের সঙ্গে তুমুল লড়াই শুরু করে। হঠাৎ কিয়ে দেখতে পায় তিন বৃদ্ধ মাস্টার লাও, গুয়ান এবং তেও এক জায়গায় বসে মদ খাচ্ছে। তারা তখন একে অপরকে বলতে থাকে, আমরা আসল ভাই, তবে রক্তের নয়, আর আমরা একদিনে জন্মাইনি ঠিকই, কিন্তু আজ আমরা একদিনে মারা যাব। তো এরপরই তারা উঠে দাঁড়ায় এবং হাতে মদের কাপ নিয়ে পুলিশের দিকে দৌড়ে যেতে থাকে। পুলিশও তখন তাদের দিকে গুলি চালায়, কিন্তু তারা কেউই থামে না। তারা পুলিশের সামনে এসে কাপগুলো বুকের উপর রেখে বন্দুক তাক করে ধরে। পুলিশও তখন তাদের দিকে নির্দয়ভাবে গুলি চালায়। চারপাশে তখন হঠাৎই নিস্তব্ধতা নেমে আসে। কং ধীরে ধীরে হাঁটতে হাঁটতে তিন মাস্টারের কাছে যায়। সে প্রার্থনা করছিল যেন তারা বেঁচে থাকে, কিন্তু সেখানে পৌঁছেই সে দেখতে পায় তিনজনই হাসি মুখে একসঙ্গে মৃত্যুবরণ করেছে। তারা হয়তো গল্পের সবচেয়ে মজার এবং নির্ভীক চরিত্র ছিল, কিন্তু তারা লড়াইয়ের সময় পালিয়ে যায়নি। তারাও জীবনের শেষ মুহূর্তে সম্মানের সঙ্গে নিজেদেরকে উৎসর্গ করেছে। কং তো এই দৃশ্য দেখে আরো বেশি রেগে যায় আর ছুটে যায় ক্যাপ্টেন জনের দিকে। ক্যাপ্টেন জং তো কং এর দিকে গুলি চালালে ঠিক সেই মুহূর্তে কিয়ে এসে কং এর সামনে ঝাঁপ দেয় আর গুলিটি কিয়ের শরীরে লাগে, কিন্তু তার কোনোই ক্ষতি হয়নি কারণ গুলিটি তার ফোনে লেগেছিল। কং তো আরো রাগে ফুঁসতে ফুঁসতে জনের দিকে দৌড়ে যায়।
ততক্ষণে জনের গুলি শেষ হয়ে গিয়েছিল। সে তখন প্রস্তুত ছিল হাতাহাতির জন্য, কিন্তু ঠিক সেই সময় কে চিৎকার করে বলে ওঠে, তোমাকে তাকে মারতে হবে না। তো কং যখন জনকে আঘাত করতে যাচ্ছিল তখনই সবকিছু ঝাপসা হয়ে যায়। কে এই সময় একটি পুরনো কণ্ঠ শুনতে পায়। তার বাবা তাকে ডাকছিল, অর্থাৎ তার বাবাও এখন সুস্থ হয়ে গেছে। যাক, তো এর পরই দেখা যায় কিয়ে কফিনের ভেতর থেকে জেগে ওঠে। চারপাশে তাকিয়ে কিয়ে সেই বৃদ্ধ লোকটিকে খুঁজতে লাগে। তার বাবা বলে, এখানে একমাত্র বৃদ্ধ ব্যক্তি তো আমি। তার বাবা তখন তাকে কফিন থেকে বের করে নিয়ে আসে। কে তার ঘরের স্টোর রুমে গিয়ে তাই এবং কং এর একটি পুরনো ছবি দেখতে পায়। এটা দেখেই তার মনে পড়ে একদিন তাই এবং কং একটি ফটো স্টুডিওর পাশ দিয়ে হাঁটছিল। কং তখন তাকে স্টুডিওতে নিয়ে গিয়ে একটি ছবি তোলে, আর এটি সেই ছবি। কে তার বাবাকে জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় আমাদের এত দুর্ভাগ্য কেন? তার বাবা তখন শান্তভাবে বলে, প্রতিটি দুর্ভাগ্যের সঙ্গে কিছু ভালো জিনিসও আসে। কে তখন জানতে চায় কি ভালো জিনিস এসেছে আমাদের। তখন তার বাবা বলে, এই যে এই দুর্ভাগ্যের মাধ্যমে আমরা তোমার মতো একটি অসাধারণ মেয়ে পেয়েছি। যাক, তো এরপরই কে তার বাবাকে বলতে থাকে সে তার প্রফেসরের কাছে যাবে এবং তার পূর্বপুরুষদের নিয়ে একটি থিসিস লিখবে। তার বাবা মনে মনে ভাবতে থাকে, আমার মেয়েটা মনে হয় একটু পাগলই হয়ে গেছে, আবার এতক্ষণ কফিনে ছিল। যাক, তো তাও সে তার মেয়েকে কিছুই বলে না। এরপরে গিয়ে তার ফোন ঠিক করতে যায়, আর যখন সে কংকে বাঁচিয়েছিল তখনই গুলিটা তার ফোনে লেগে স্ক্রিন নষ্ট হয়ে গিয়েছিল। মেরামতকারী ফোনটি পরীক্ষা করে বলতে থাকে, এটা তো বহু পুরনো সময়ের বুলেট, এখন আর এই ধরনের বুলেট তৈরি হয় না। তাহলে এটি কিভাবে তোমার ফোনে এলো? কে তখন চুপ করে থাকে এবং ফোনটি নিয়ে সেখান থেকে চলে আসে। পথে তার ফোনে সে একটি জিনিস দেখে অবাক হয়ে যায়। তিন বৃদ্ধ মাস্টার তার ফোন নিয়ে সেলফি তুলেছিল। তো কে এবার সেই ছবি দিয়েই তার থিসিসের ফ্রন্ট পেজ তৈরি করে ফেলে এবং প্রফেসরের কাছে নিয়ে যায়। এভাবেই কে তার ভাগ্য মেনে নেয়। সে বুঝতে পারে অতীতকে পরিবর্তন করা সম্ভব নয়, তবে প্রতিটি দুর্ভাগ্যের সঙ্গেই কিছু ভালো জিনিস ঘটে। এই বিশ্বাস নিয়েই কে এগিয়ে চলতে থাকে। আর এখানেই এই গল্পটিও শেষ হয়ে যায়। এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডিসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।